তারা কিন্তু সবসময় এই স্কাল্পচারের পক্ষেই কথা বলেছেন। আবার যারা আরবি ভাষাভাষী দেশগুলোতে দেখা যায় তারা খুব কট্টর। এখন ইরানে প্রচুর স্কাল্পচার হয়, শেখ সাদি, রুমির প্রায় 20 ফিট উঁচু বড় বড় স্কাল্পচার তেহরানে আছে, এবং টার্কিতে, আপনার ইজিপ্টে স্কাল্পচার আছে। মুঘল আমলে প্রচুর ছবি আঁকা হতো, পেইন্টিং, মিনিয়েচার, ছোট ছোট স্কাল্পচার এগুলি তৈরি হতো। সাফাবিদ ইরানে আগে, সাফাবিদদের সময় প্রচুর স্কাল্পচার হয়েছে, প্রফেটের ছবি তারা এঁকেছে, এবং অন্যান্য প্রফেট যেরকম মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, সলোমন, এদের ছবি ওরা এঁকেছে, কার্পেটে এঁকেছে, ইলাস্ট্রেশনে, বইয়ের মধ্যে এঁকেছে, এখনো তারা আঁকে। এবং এটা আছে ইন্দোনেশিয়া বা অন্যান্য যে সমস্ত আরবি ভাষাভাষী নয় এসব দেশগুলিতে কিন্তু ছবি আঁকা, ছবি তৈরি করা, স্কাল্পচার করা। স্কাল্পচারকে আপনি মূর্তি বলবেন কি ভাস্কর্য বলবেন সেটা বড় কথা নয়। কোন স্কাল্পচার যদি একেবারে সম্পূর্ণভাবে রিয়ালিস্টিক হয়, মূর্ত হয়, তাহলে সেটাকে মূর্তি বলা যায়, সেটা ভাস্কর্য বলা যায়, মূর্তিও বলা যায়। আর যেটা অ্যাবস্ট্রাক্ট, সেটাকে আমরা ভাস্কর্য বলতে পারি। স্ট্যাচুর বাংলা হলে মূর্তি। কোন স্ট্যাচু হলে, কোন ব্যক্তি বিশেষের স্ট্যাচু হলে, যেমন ইরানে যেটা আছে শেখ সাদির স্ট্যাচু বলতে পারি, অর্থাৎ মূর্তিও বলতে পারি। তো সেটা নিয়ে কথা নয়, কথা হচ্ছে যে কট্টরপন্থীরা মনে করেন যে মূর্তি বানানোই যাবে না। এটা নিয়ে সব দেশে একটু প্রবলেম আছে। ইজিপ্টে একটা ছোট্ট গ্রুপ আছে, টার্কিতে একটা গ্রুপ আছে, আফগানিস্তানে বড় গ্রুপ আছে, তার কিছুতেই দিবে না। ওরা ব্যামিয়ানের মূর্তি ভেঙে ফেলেছিল, ওই যদিও সেটা বৌদ্ধদের মূর্তি। তো এইভাবে আছে আর কি। তো আমার মনে হয় যে আমরা যারা 1950-এর পরে, বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবগুলি মুসলমান দেশেই স্কাল্পচার তৈরি হচ্ছে, এবং সেটাকে উৎসাহ করা হচ্ছে, কারণ আর্টিস্ট দরকার। জি, আগের তুলনায় সেই প্রবণতা কি বেড়েছে ইসলামী দেশগুলোতে? আবার বলবেন। জি, আগের তুলনায় 50-এর আগের, দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের তুলনায় কি সেই প্রবণতাটা বেড়েছে ইসলামিক দেশগুলোতে? অবশ্যই। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আপনার যেমন ছবি আঁকা এবং স্কাল্পচার করার প্রবণতা বেড়েছে, সেটাকে বাধা দেওয়ার জন্য একদল আবার বেরিয়ে আসছে। এটা কিন্তু আমরা সবসময় দেখছি সবগুলো দেশে। তো কিন্তু লিবারাল বেশিরভাগ লোকই কিন্তু এটা চাচ্ছেন যে প্রগতিশীল দেশগুলোতে আমরা যদি পুজো করি না, তো স্কাল্পচারকে, মূর্তিকে পুজো না করলে সেটাকে অসুবিধা নাই বলে এই তফসিরই বেশিরভাগ দিয়ে থাকেন। যেটা স্কুল, যে বিভিন্ন ধরনের যে স্কুলগুলো আছে ইসলামিক, স্কুলের মধ্যে যারা কট্টরপন্থী ওরা কিন্তু এই কথা বলে। যেমন ধরেন, এই স্কাল্পচারটা ভাঙার জন্য আমাদের একটা ইসলামিক গোষ্ঠী ছাড়া কিন্তু কেউ আসে নাই। কৃষকরা, জেলেরা, স্কুলের ছাত্ররা, কলেজের ছাত্ররা, ইউনিভার্সিটির কেউ তো মিছিল করে নাই এটাকে ভাঙার জন্য, কোনো কেউই বলে নাই। ছোট্ট একটা গোষ্ঠী, যাদের কোনো অ্যাসেম্বলিতে তাদের কোনো একটা একজনও নাই, মানে প্রতিনিধি নাই, অ্যাসেম্বলিতে একটাও প্রতিনিধি নাই, সেরকম একটা ছোট্ট ইসলামিক গ্রুপের কথায় আমাদের সরকার কিন্তু এবার ভেঙেছে। অন্যান্য সময় দেখেছি যে ইসলামিক কট্টরপন্থীরা এটা ভাঙে, আর সরকার এটা ভেঙেছে আবার রাতের অন্ধকারে, মানে চুরি করে। একেবারে ছিল না। কোন একটা ভাব বা কোন একটা মানে বিমূর্ত বিষয় প্রকাশ করবার জন্য আসলে ভাস্কর্যের গুরুত্ব কতখানি থাকে? এখন ইদানিং কালে আমরা বিমূর্ত ভাবেই বেশি করি, যেহেতু আপনার ক্যামেরা আবিষ্কার হয়েছে, ক্যামেরার মাধ্যমে একেবারে মূর্ত ছবি, যেমন আমার ছবি এখন সবাই দেখছে বাংলাদেশে, যারা টিভি দেখছে। তো সেই জন্য এটাকে আর ওই একই রকম করা হয় না, বিমূর্তটাই এখন মানে প্রধান থিম। ভাস্কর্য বলেন বা পেইন্টিং এ বলেন, আর ছবি তোলা যায় বলে সেটা হয়েছে। এই ছবি আবিষ্কারের পর থেকেই আসলে বিমূর্ত এসছে, এর আগে বিমূর্ত ছিল না। তো বিমূর্ত, মূর্ত দুটোই আমাদের খুব কাজে লাগে। কতগুলো জিনিস আছে যেটা মুখের কথায় বোঝানো যায় না, ভাষায় বোঝানো যায় না, কবিতা দিয়ে বোঝানো যায় না, ছবি দিয়েও বোঝানো যায় না, সেখানে স্কাল্পচার লাগে। আবার কতগুলো জিনিস স্কাল্পচারের ভিতর দিয়ে বোঝানো যায় না, সেটা কবিতা দিয়ে বোঝাতে হয়, লিখিতভাবে বোঝাতে হয়, ছবির মাধ্যমে বোঝাতে হয়, ভাষার মাধ্যমে বোঝাতে হয়। এই যে আমাদের যে মানে প্রজ্ঞা, আমাদের যে ইন্টেলেক্ট, আমাদের যে ইমোশন, এটা বোঝাবার জন্য
নানান পদ্ধতি আছে, এবং ভাস্কর্য হচ্ছে একটা অত্যন্ত শক্তিশালী একটা মাধ্যম, এবং সাধারণ মানুষের কাছে খুব মেসেজ দেওয়া যায়। যে মুক্তিযুদ্ধের যে চেতনার উপর বা মুক্তিযুদ্ধের বিষয়ক যে স্কাল্পচারগুলি করা হয়েছে, তার ভিতর দিয়ে আমাদের মধ্যে আমাদের যারা মুক্তিযুদ্ধ দেখেনি, যারা পরে জন্ম নিয়েছেন বা ইয়াং জেনারেশন, তারা কিন্তু এই ভাস্কর্যগুলো দেখে দেখেই তাদের মুক্তিযুদ্ধের কথা মনে থাকে এবং সেটা লালন করে ভিতরে ভিতরে। এটাকে বলে মেমোরি, একটা মেমোরি সৃষ্টি হয়। যারা দেখেনি ৭১-এর যুদ্ধ, মুক্তিযুদ্ধ, তারাও কিন্তু তারাও কিন্তু মুক্তিযুদ্ধ দেখেছে মনে হয়। এই ভাস্কর্যের মধ্যে দিয়ে তারা এটাকে রিয়েলাইজ করতে একটা পজিটিভ মধ্যে। যে ভাস্কর্যটি আমরা সুপ্রিম কোর্টের সামনে থেকে সরিয়ে নিলাম, সেটি কি ধরনের মেসেজ আসলে মানুষের সামনে দিতে পারত? তার যে অভিব্যক্তি এবং এই মূর্তিটাকে কিভাবে আসলে ব্যাখ্যা করা যায় বা বর্ণনা করা যায়? আমরা তো সারা পৃথিবীর বিচার বিভাগের বা সামনে এই মূর্তিটি স্থাপিত হতে, এটা তো একটা প্রতীকই ছিল। এটা হচ্ছে যে ন্যায় বিচারের প্রতীক। যেহেতু এটা সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করেন, এটা একটা বোঝানোর দরকার আছে। অনেক সময় লিখে রাখা হয় যে ন্যায় বিচারের ঘর, এটা তো একটা নিয়ম। মসজিদের মধ্যে মসজিদের একটা নাম লেখা থাকে, কিছু কলেমা থাকে, কিছু একটা লেখা থাকে, কিছু একটা প্রতিনিধিত্ব করে। সুপ্রিম কোর্টের মধ্যে পাল্লা, এক হাতে পাল্লা দিয়ে দুদিকে সমান পাল্লা একটা, অর্থাৎ ন্যায় বিচার হবে। এবং অন্ধ চোখ বাঁধা, যে ন্যায় বিচার করতে গেলে কারো পক্ষপাতিত্ব করে না, অন্ধ সেটা বলা হয়। এবং সেটা সারা পৃথিবীতেই অনেক স্কাল্পচার আছে, এবং সেটা গ্রিক থেকে আসুক বা অন্য কোথাও থেকে আসুক, এই জিনিসটা আছে। আমরা বাংলাদেশেও মিনাল হক সেটা তৈরি করেছিলেন, যেভাবেই হোক, সরকারের মাধ্যমে হয়েছে বা কারো পৃষ্ঠপোষকতা হয়েছে, তো সেটা আমরা গ্রহণ করেছি। এবং এটা কতটা সুন্দর হয়েছে, কতটা ভালো হয়েছে, এটার নান্দনিক মান একটা জিনিস, কিন্তু এটা হতেই দেওয়া হবে না। নান্দনিক মান নিয়ে আলোচনা করতে পারতো তারা, যে এটা আরো ভালো হতে পারে, প্রফেশন নাই, যেটা আমরা অনেক সময় করি, ক্রিটিকরা করি, কিন্তু সেটাকে ভেঙে ফেলতে হবে, সরিয়ে ফেলতে হবে। এটা আসলে খুব একটা আদিম, একটা বর্বর যুগের দিকেই আমাদের ইঙ্গিত করছে। যে অধ্যাপক শামসুল ওয়ারেস, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। দর্শক, দেখছেন সংবাদ যোগ। দিনের আরো বড় কিছু খবর নিয়ে ফিরে আসছে একটু পর, সঙ্গেই থাকবেন। বিরতির পর আমি মাহবুব হাসান আরেকবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ যোগে। এবারে দিনের আরো কয়েকটি প্রধান খবর জানিয়ে দিচ্ছি। গাজীপুরে বাবা মেয়ের আত্মহত্যা মামলার মূল আসামি ফারুককে গ্রেপ্তার করেছে র্যাব। শুক্রবার রাতে তাকে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। শনিবার রাজধানীর কারওয়ানবাজার মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় র্যাব। র্যাবের একটি আভিযানিক দল কর্তৃক সাভারের ইসলামনগর এলাকা থেকে আসামি মোহাম্মদ ফারুক ৩০কে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততা স্বীকার করে নিয়েছে। সাভারে এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে গ্রেনেড ও সুইসাইড ভেস্ট সহ বোমা বানানোর সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ। পরে সেখানেই বোমাগুলো নিষ্ক্রিয় করে পুলিশ। অভিযানের আগেই সেখান থেকে জঙ্গিরা পালিয়ে যায়। চলতি অর্থ বছরের প্রবৃদ্ধি ৭.২৪ হবে বলে সরকার যে পূর্বাভাস দিয়েছে, তা বাস্তবায়ন নাও হতে পারে বলে মনে করছে গবেষণা প্রতিষ্ঠান সিপিডি। সরকার তথ্যের ঘাটতিতে অনুমান নির্ভর এই পূর্বাভাস দিয়েছে বলে জানায় প্রতিষ্ঠানটি। প্রবৃদ্ধির হার নিয়ে কথা হলো ৭.৪ থেকে কমে ৬.৯ হবে, বিশ্বব্যাংক বা IMF যেটা বলে তাদের ভিত্তিতে। কারণ হলো এটার সাথে এত পরিমাণ অনুমান যুক্ত থাকে এবং এটার তথ্যের ভিত্তি এত ছোট থাকে, কারণ এটা তো হয়েছে ৩-৪ মাসের তথ্যের ভিত্তিতে। জনগণকে বোকা বানানোর জন্য সরকার অর্থনৈতিক উন্নয়ন নিয়ে ভুল পরিসংখ্যান দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে জাতীয়তাবাদী যুবদলের এক সভায় তিনি এ অভিযোগ করেন। এই সরকারকে সরাতে হবে, নির্বাচনের মধ্য দিয়ে সরাতে হবে গণতান্ত্রিক উপায়ে, এবং সেই জন্যই আমাদেরকে
বাধ্য করতে হবে এই সরকারকে একটা নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য। আজকের সংবাদ যোগে আগামীকাল ঠিক রাত 10টায় আবারও আপনাদের সামনে হাজির হব নতুন কোনো খবর এবং তার বিস্তারিত নিয়ে। এই মুহূর্তে খেলার খবর নিয়ে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন তরিকুল ইসলাম নাহিন। বাংলাদেশের চাচির খবর নিশ্চয়ই জানাবেন আপনি দর্শকদের। বাবু, আপনাকে ধন্যবাদ। আপনি তো জানেনই 341 রান করেছে বাংলাদেশ, এখানে দারুণ ভাবে ম্যাচে প্রস্তুতি সেরে নিয়েছে টাইগাররা। তবে এখানে একটা মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে সাব্বির রহমান সে ওয়ানডাউনে নাম, তো সেখানে আজকে হঠাৎ ওয়ানডাউনে ইমরুল কায়েসকে নামানো হয়েছে এবং তিনি কিন্তু ওয়ানডাউনে খুব দুর্দান্ত পারফর্ম করেছেন, 61 রান করেছেন, তামিম ইকবালের সাথে অনেক বড় একটা পার্টনারশিপ করেছেন। এখন যদি ফাইনালের দিকে আমরা যদি ইমরুল কায়েস চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলা পায়, তাহলে একটা লেফটি অ্যান্ড রাইট একটা কম্বিনেশন কিন্তু বাংলাদেশ পেতে যাচ্ছে। শেষ খবর কি দিয়ে দেবেন আপনি খেলার? হ্যাঁ, পাকিস্তান দেশও পার করেছে, 3 উইকেট হারিয়েছে। তবে এভাবে যদি আমাদের হতে পারে, এই খবরের সাথে আরো অনেক খবর নিয়ে সাজানো।